আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। ভাবুন তো, প্রায় ৩০০ বছর ধরে টিকে থাকা একটা সুবিশাল সাম্রাজ্য, যার পরতে পরতে লুকিয়ে আছে আভিজাত্য, যুদ্ধ আর ক্ষমতার চরম পালাবদল। হ্যাঁ, আজ আমরা মুঘল সাম্রাজ্যের সেই বিশাল ঐতিহাসিক জীবনচক্রের একেবারে গভীরে প্রবেশ করতে যাচ্ছি। বাবর থেকে শুরু করে শেষ সম্রাট বাহাদুর শাহ পর্যন্ত রাজনৈতিক পট পরিবর্তনগুলো কীভাবে ঘটেছিল, চলুন সেটাই আজ উন্মোচন করি। আজ আমরা এই পুরো যাত্রাটাকে কয়েকটা ধাপে ভাগ করে নেব। মুঘলদের উত্থান, তাদের স্বর্ণযুগ, সম্পদ ও শিল্পের চূড়ান্ত শিখর, এরপর অতিরিক্ত সম্প্রসারণের খেসারত, পতন এবং সবশেষে শেষ সম্রাটের করুণ পরিণতি। প্রথম পর্ব, মুঘলদের উত্থান বা একটি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন। এই গল্পের শুরুটা কিন্তু মধ্য এশিয়ায়, যেখানে একজন অদম্য বিজেতা নিজের জন্য এক নতুন নিয়তি খুঁজছিলেন। সাম্রাজ্যের শুরুর দিকটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে বাবর জয়লাভ করলেন ঠিকই, কিন্তু ভাবুন তো, মাত্র কয়েক বছর পরই তার ছেলে হুমায়ুন শের শাহ সুরির কাছে হেরে একেবারে পারস্যে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর ১৫৫৫ সালে সাফাবিদের সাহায্যে আবার সিংহাসন পুনরুদ্ধার। আক্ষরিক অর্থেই একেবারে রোলার কোস্টার রাইড। এই যে নতুন একটা সাম্রাজ্য তৈরি হলো, এর পেছনে কিন্তু একটা দুর্ধর্ষ ডিএনএ কাজ করছিল। বাবার দিক থেকে তৈমুর লং, আর মায়ের দিক থেকে স্বয়ং চেঙ্গিস খানের রক্ত বইছিল বাবরের শিরায়। আর এই অদম্য রক্তের টানই কিন্তু ভারতীয় উপমহাদেশে পারস্য আর মধ্য এশিয়ার দারুণ একটা মিশ্রণ ঘটিয়েছিল। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ধ্রুপদী স্বর্ণযুগ এবং মহান সম্রাট আকবর। ১৫৫৬ সালে আকবর যখন ক্ষমতায় বসলেন, ঠিক তখন থেকেই মূলত সাম্রাজ্য একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার মুখ দেখতে শুরু করে। সামরিক শক্তি আর দারুণ সব সুচতুর কূটনীতির সাহায্যে তিনি সাম্রাজ্যের সীমানা কল্পনার চেয়েও বেশি বাড়িয়েছিলেন। আকবরের সবচেয়ে বড় ম্যাজিকটা কী ছিল জানেন? তিনি শুধু রাজ্য জয় করেই থেমে যাননি, বিশাল একটা সাম্রাজ্যের সবাইকে এক ছাতার নিচে আনার চেষ্টা করেছিলেন। রাজপুতদের সাথে মিত্রতা করেছেন, আবার সবাইকে এক সুতায় গাঁথতে দীন-ই ইলাহি নামের একটা সমন্বয়বাদী ধর্মেরও প্রবর্তন করেছিলেন। একেবারে মাস্টার স্ট্রোক। আমাদের তৃতীয় পর্ব, সম্পদ ও শিল্পের চূড়া, অর্থাৎ স্থাপত্যের বিস্ময়কর যুগ। আকবর আর জাহাঙ্গীরের পর মুঘলরা এমন একটা যুগে প্রবেশ করে যা ছিল অবিশ্বাস্য রকম বিলাসবহুল। শাহজাহানের সময়কালের ওই আগ্রার তাজমহল, দিল্লির লালকেল্লা বা জামে মসজিদের কথা তো আমরা সবাই জানি। এগুলো শুধু পাথর দিয়ে তৈরি নয়, এগুলো মুঘল আভিজাত্যের প্রতীক। তবে হ্যাঁ, শিল্প আর স্থাপত্যের এই বিশাল কর্মযজ্ঞ কিন্তু রাজকোষের ওপর বেশ ভালোই চাপ ফেলতে শুরু করেছিল। আর সম্পদের পরিমাণটা কেমন ছিল? শুনলে অবাক হবেন, সে সময় মুঘল সাম্রাজ্যের জিডিপি বর্তমানের হিসেবে প্রায় $৯০ বিলিয়ন বেশি ছিল বলে অনুমান করা হয়। কৃষিকাজ আর উৎপাদন শিল্পের অভাবনীয় প্রসারের কারণেই এই পাহাড়সম সম্পদ তৈরি হওয়া সম্ভব হয়েছিল। চতুর্থ পর্ব, সম্প্রসারণ ও অতিবিস্তৃতি এবং আওরঙ্গজেবের শাসনামল। কথায় আছে না, অতিরিক্ত ক্ষমতায় অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ১৬৫৮ সালে আওরঙ্গজেব ক্ষমতায় আসার পর দাক্ষিণাত্য মালভূমিতে যে নিরলস আর অত্যন্ত ব্যয়বহুল সামরিক অভিযান শুরু করেছিলেন, তাতেই কিন্তু এই বিপদের শুরু। তার সময়ে মোগল সাম্রাজ্যে ভৌগোলিক দিক থেকে প্রায় ৪০ লক্ষ বর্গকিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছিল, আর প্রজা ছিল প্রায় ১৫ কোটি। বুঝতে পারছেন ব্যাপারটা? তৎকালীন পুরো পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৪ ভাগের ১ ভাগই ছিল মোগলদের অধীনে। কিন্তু এই বিশালত্বই শেষ পর্যন্ত কাল হল। মারাঠাদের বিরুদ্ধে প্রায় টানা ৩ দশক ধরে চলা যুদ্ধ সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। একদিকে রাজকোষ খালি হচ্ছিল, অন্যদিকে ক্লান্ত ও হতোদ্যম হয়ে পড়ছিল বিশাল সেনাবাহিনী। শুরু হয়েছিল এক গভীর আঞ্চলিক অস্থিরশীলতা। এরপরই শুরু হয় পঞ্চম পর্ব, সাম্রাজ্যের পতন, এক ধীর আর যন্ত্রণাদায়ক সমাপ্তি। ১৭০৭ সালের পর সাম্রাজ্যের বিশাল প্রশাসনিক কাঠামো আর নিজের ভার সইতে পারল না। স্থিতিশীলতার ওই চরম স্বর্ণযুগ আর অষ্টাদশ শতাব্দীর এই বিশৃঙ্খল রিক্ত বাস্তবতার পার্থক্যটা ভাবলে আসলেই গা শিউরে ওঠে। কোথায় সে কেন্দ্রীভূত ক্ষমতা আর পূর্ণ রাজকোষ, আর কোথায় শূন্য কোষাগার নিয়ে বসে থাকা দুর্বল উত্তরাধিকারীরা? ঘটনাগুলো এরপর খুব দ্রুত খারাপের দিকে যেতে থাকে। যেমন ধরুন, ১৭৩৯ সালে নাদির শাহের সেই ভয়াবহ দিল্লি লুণ্ঠন, আর তারপর ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে শোচনীয় পরাজয়। সাম্রাজ্যের কফিনে যেন একের পর এক পেরেক ঠোকা হচ্ছিল। সত্যি বলতে, এই পতনের পেছনে কোনো একটা মাত্র কারণ ছিল না। বেতন না পাওয়া বিদ্রোহী সেনাবাহিনী, দুর্নীতিগ্রস্ত অভিজাত শ্রেণী, মারাঠাদের আগ্রাসন, আর সেই সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান, সব মিলিয়ে পতনের এক নিখুঁত চাল বোনা হয়ে গিয়েছিল। ষষ্ঠ এবং সর্বশেষ পর্ব, শেষ সম্রাট, এক মর্মান্তিক সমাপ্তি। এই মহান ঐতিহাসিক মহাকাব্যের শেষটা কোনো বিজয়ের গর্জন দিয়ে হয়নি। একসময় যে মুঘলরা পুরো ভারত শাসন করত, শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের ক্ষমতায় এসে ঠেকল কেবল দিল্লির দেওয়ালের চারকোনায়। এ এক চরম ট্র্যাজেডি। ১৮৫৭ সালের ঐতিহাসিক সিপাহী বিদ্রোহে সম্রাট সমর্থন দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ব্রিটিশরা তাকে সরাসরি রাজদ্রোহের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করায়, আর এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে পুরো মোঘল শাসন কাঠামো ভেঙে দেওয়া হয়।
ভাবতে পারেন, শেষ সম্রাট, যিনি কিনা একজন দুর্দান্ত উর্দু কবিও ছিলেন, তাকে তার জীবনের শেষ দিনগুলো কাটাতে হলো রেঙ্গুনের এক অন্ধকার নির্বাসনে। যে হিন্দুস্তান তার পূর্বপুরুষরা বিপুল বিক্রমে জয় করেছিলেন, সেখান থেকে বহু দূরে নিভৃতে তার জীবন অবসান ঘটে। পুরো এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু ঠিকই মাথাচাড়া দিয়ে ওঠে, যে সাম্রাজ্য একসময় মানবতার 1/4 শাসন করত, তা কিভাবে এতটা নিঃশেষ হয়ে গেল? চরম ক্ষমতা কি আসলেই এত ঠুনকো? কে জানে, হয়তো আধুনিক বিশ্বের